নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বিপদে পড়তে হবে সবাইকে, বলেছেন মির্জা ফখরুল। ভোটাধিকার হরণের চেষ্টা করলে ছেড়ে কথা বলবে না জামায়াত। একটি দলের নামে ইসলাম থাকলেও ভেতরে তা নেই, মন্তব্য চরমোনাই পীরের। র্যাবের নাম পরিবর্তন করে SIF, আদেশ জারির পর কার্যক্রম শুরু। এবং পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এটি নিউজ দেখছেন। সন্ধ্যা 6টার প্রাইম নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমরা দুজন, আমি মারিয়া শিমু এবং সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান খবরের শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। আর শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবাইকে বিপদে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আগামী শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে নিজ এলাকা ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনী সভা করেন। এ সময় তিনি বলেন, ভোটে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবাইকে বিপদে পড়তে হবে। ৭১কে মূল ভিত্তি ধরে এগুতে হবে বলে মন্তব্য করেন তিনি। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ওই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারবো। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। এদিকে দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ DFI আয়োজিত বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ে এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, স্বাধীনতার ঘোষণা একটি মীমাংসিত বিষয়। এক্ষেত্রে জিয়াউর রহমানকে ছোট করে জামাত ইসলামীর সমর্থন আরও কমেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কি জামাতের আমিরের থেকে বাংলাদেশের মানুষ জ্ঞান দিতে চায়? সুতরাং এই বিষয়ে তো তারা নিজেদেরকে মনে হয় যদি কোনো গ্রহণযোগ্যতা এখন কিছু থেকে থাকে, এই ধরনের বক্তব্যের মাধ্যমে সেটাও তো চলে যাবে। এটা নতুন একটা কি বলে ন্যারেটিভ নিয়ে আসার যে চেষ্টা, এগুলি কারো কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে? অন্যদিকে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, গত এক সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 29টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। নির্বাচনী পর্যবেক্ষক নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকেই 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। এক প্রশ্নের জবাবে শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত, একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। দর্শক, নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্কের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেখানকার খবরে আমরা জানবো, সহকর্মী আমিনুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। আমিনুল, আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে যাচ্ছেন, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার খবর এ ঘন্টায় আপনি জানাবেন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রামেশ, কারণ তাদের দলীয় প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পরে বরিশালে আসছেন। 20 বছর পরে তিনি বরিশালে আসছেন। নির্বাচনকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট
প্রত্যাশা করে তিনি এই দক্ষিণাঞ্চল সফরে আসছেন। আগামীকালকে এই বেলস পার্কে বরিশালের বেলস পার্ক উদ্যানে তিনি বক্তব্য রাখবেন। তার যে সকল প্রার্থীরা রয়েছেন ধানের শীষ মার্কা নিয়ে এই বরিশাল বিভাগে যারা নির্বাচন করছেন তাদের নিয়ে তিনি এই মঞ্চে উঠবেন এবং সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং বিএনপির পক্ষে ভোট চাইবেন। কেন বিএনপিকে সরকার গঠন করলে কি কি করবেন, তাদের কি পরিকল্পনা রয়েছে, সেই বার্তাগুলো তিনি বিভিন্ন সমাবেশে তুলে ধরছেন। আমরা দেখেছি বিগত যে সমাবেশগুলো হয়েছে সেই সমাবেশে তিনি তুলে ধরছেন এবং যেই অঞ্চলের সেই অঞ্চলকে নিয়ে তার কি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং সেইগুলোর মধ্য দিয়ে তিনি ভোট প্রত্যাশা করছেন, ভোট চাইছেন ভোটারদের কাছে। আর দলীয় নেতাকর্মীদেরকে তিনি বলছেন সতর্ক থাকার জন্য, নির্বাচনের দিন শক্ত অবস্থানে থাকার জন্য, যেন তাদের ভোট নিয়ে যেন কোনো কারচুপি না হয়। সেরকম একটি অবস্থার মধ্য দিয়েই তিনি এই সমাবেশগুলো করছে। এটি নবম সমাবেশ হচ্ছে, নবম সমাবেশ এবং সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক মানুষ এই বেলস পার্কে ইতিমধ্যেই তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ আগের দিনে বিএনপি নেতাকর্মীরা যারা এখানে এসেছেন তারা এখানের সেই তাদের নেতাকে বরণ করার জন্য তারা অপেক্ষা করছেন। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মোহাম্মদ জুয়েলকে দেখতে পাচ্ছি, তার নিয়ে দলীয় চেয়ারম্যান আসছেন বরিশালে। আপনাদের কি প্রস্তুতি এবং কি বলবেন? দেখুন, দলীয় চেয়ারম্যান যেমনটি আপনি বলেছেন, তিনি ইতিমধ্যে 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন হিসেবে খ্যাত হয়েছেন। বিশেষ করে আমরা প্রকৃতির সাথে যারা লড়াই করে এই বরিশালবাসী টিকে থাকি, তাদের প্রিয় নেতা তারেক রহমান এই বরিশালে আসছেন। আজকে বরিশাল তারা শুভ আগমনে আনন্দে উদ্বেলিত হয়েছে। আজকে গণমানুষ আনন্দ উদ্বেলিত হয়েছে, আজকে ছাত্র সমাজ, সকল শ্রেণী পেশার মানুষজন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গত 5 নভেম্বর যখন ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিল, তখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বরিশালে তার নির্দেশনায় একটি সমাবেশ ডাকা হয়েছিল। আপনারা দেখেছেন মুহূর্তেই মহাসমাবেশে পরিণত হয়েছে। কেউ ভেলায় ভেসে এসে, কেউ সেই সন্ত্রাসী বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে এই বরিশালের রাজপথকে তখন প্রকম্পিত করেছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আগামী দিন আনন্দ আগমনী ইনশাআল্লাহ বরিশাল হবে, এই বরিশাল হবে তারেক রহমানময়। যেমনটি বলছিলেন যে বরিশালের বিএনপির একটি শক্ত ঘাঁটি এবং এর আগে যত সমাবেশ হয়েছে সেখানেও অনেক মানুষের উপস্থিত হয়েছে। এটি যেহেতু তাদের দলীয় প্রধানের উপস্থিতিতে এই সমাবেশটি হচ্ছে, সেই কারণে তারা প্রত্যাশা করছেন যে ভোটের আগে এটি একটি বাড়তি সুবিধা দিবে এবং বাড়তি ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং বিএনপির তাদের যে সামনে নির্বাচনে জয়ী হওয়ার যে জায়গাটিতে সেটি আরো বেশি একটি ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে। আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সার্বিক প্রস্তুতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। আপিল বিভাগ ও হাইকোর্টের আদেশে বিএনপির 4 জন প্রার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা কেটে গেছে, অর্থাৎ তারা নির্বাচন করতে পারবেন। ঢাকা 11 আসন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন। এদিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার বিএনপির 3 জন প্রার্থী চট্টগ্রাম 2 আসনে সারওয়ার আলমগীর, চট্টগ্রাম 4-এ মোহাম্মদ আসলাম চৌধুরী এবং শেরপুর 2 আসনের ফাহিম চৌধুরী নির্বাচন করতে পারবেন বলে আদেশ দিয়েছেন। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই 3 আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলেও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী নির্বাচনে কেউ জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা করলে জামায়াত ইসলামী তাকে ছেড়ে কথা বলবে না। ময়মনসিংহ ও কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে 77 বছরের রাজনীতির ধারা পরিবর্তনের কথাও বলেন তিনি। সারা দেশে নির্বাচনী সফরের 12তম দিনে হাওর বেষ্টিত কিশোরগঞ্জের কটিয়াদীতে আসেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কটিয়াদী সরকারি কলেজ মাঠের জনসভায় সকাল থেকেই আসতে থাকেন দলের কর্মী সমর্থকরা। আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র ভোটগুলার আমানত আমাদেরকে দিন। দুপুর 12টার কিছু পরে মঞ্চে ওঠেন জামায়াতে ইসলামের আমির, বলেন বিগত সরকারগুলো সারা দেশে সুষম উন্নয়ন করেনি, অর্থ পাচারকারীদের টাকা যে কোনো মূল্যে ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি। কিশোরগঞ্জের 6টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে
আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। অপপ্রচারের রাজনীতি থেকে বিএনপিকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, খারাপ কিছু করলে এর প্রাপ্যের জন্য প্রস্তুত থাকতে হবে। একটা রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের যে প্রান্তে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যাচ্ছেন, তিনি বলছেন আগামীতে বাংলাদেশকে পরিবর্তন করতে হলে থাকতে হবে হ্যাঁ ভোটের পক্ষে। তিনি বলছেন যে সরকার গঠন করুক, যদি হ্যাঁ ভোট না জেতে তাহলে 18 কোটি মানুষ জিতবে না। এ কারণে 18 কোটি মানুষের বিজয়ে সামনের নির্বাচনে দরকার হ্যাঁ ভোটের বিজয়। পরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, যারা এখনই জনগণের সম্পদ লুণ্ঠন করে তারা ক্ষমতায় এলে বাংলাদেশকে খুবলে খাবে। নির্বাচনে তাদের বর্জন করারও আহ্বান তার। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। ওনার হাতে আমরা আপনাদের প্রয়োজনে প্রচার থেকে বিরত থাকা, কিন্তু প্রচার করলে বক্তব্য যথাযথভাবে প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। জনসভায় ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চলের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। ইনকিলাব জিন্দাবাদ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ময়মনসিংহ। একটি দলের নামে ইসলাম থাকলেও ভেতরে কোনো ইসলাম নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর কাউরান বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিগত সময়ে যারা দেশ চালিয়েছে তারা দেশকে দুর্নীতিতে প্রথম অবস্থানে নিয়েছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না বলেও জানান তিনি। ইসলামী নীতি আদর্শ পছন্দ করে না, এর জন্য ওরা দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। একজন ইসলাম কিন্তু একদল স্বার্থন্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখতে আজ গাজীপুর যান 3 বাহিনী প্রধান। সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে স্থাপিত আর্মি ক্যাম্পে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন। এছাড়াও 3 বাহিনী প্রধানগণ ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। গুম, খুন সহ মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগে অভিযুক্ত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করা হলো। পুলিশের বিশেষায়িত এ বাহিনীর নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। আজ মঙ্গলবার র্যাবের নাম পরিবর্তনের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত আরিফ সামালের রিপোর্টে। 2004 সালে প্রতিষ্ঠার পর সাফল্যের পাশাপাশি নানা সমালোচনা থাকলেও বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবকে রাজনৈতিকভাবে গুম, নির্যাতন বিরোধী মত দমন এবং
বিচার বহির্ভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা হয়। 2024 সালের গণঅভ্যুত্থানেও হত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল র্যাব। 5 আগস্টের পর জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ ওঠে। সম্প্রতি গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রতিবেদনে ভবিষ্যতে গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে র্যাব বিলুপ্তির পথে না গিয়ে নাম পরিবর্তন সহ সার্বিক সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান উপদেষ্টা র্যাবের নতুন নামকরণের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, সংক্ষেপে SIF। প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নূতন নাম, আজকে থেকে এটা নূতন নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত 1.5 বছরে র্যাবের কাজের ধরনে অনেক পরিবর্তন এসেছে। নাম পরিবর্তন জনগণের দাবি ছিল বলেও মন্তব্য করেন তিনি। পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নির্বাচনে মব হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেন তিনি। এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের অস্ত্র উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানানো হয়। ইলেকশনের তফসিল ঘোষণাপর থেকে সশস্ত্র বাহিনী কর্তৃক এ পর্যন্ত 199টি অস্ত্র উদ্ধার হয়েছে, 1972 অ্যামিউনিশন এবং 1807 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। পবিত্র শবে বরাত আজ। হিজরি সনের শাবান মাসের 14 তারিখের এই রাতটি মুসলমানদের কাছে মুক্তির রাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। শবে বরাত ফার্সি শব্দ। সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় লাইলাতুল বরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী এই মহিমান্বিত রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির আজকার এবং দোয়ায় মগ্ন থাকেন। অতীত জীবনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মোনাজাত করেন তারা। একই সঙ্গে মা, বাবা, আত্মীয় স্বজন এবং সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। সন্ধ্যা 6টার প্রাইম নিউজ দেখছেন। সময় হলো বায়জিৎ স্টিল বিরতিতে যাবার। বিরতির পর আরও যা থাকছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত। শ্রমিক কর্মচারীদের 4র্থ দিনের কর্মবিরতিতে চলছে চট্টগ্রাম বন্দর। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। আবারও ভোটের মাঠের খবর জানাবো। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সারা দেশে জমে উঠেছে প্রচারণা। কাক ডাকা ভোর থেকে মাঝরাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি ঘটছে সংঘর্ষের ঘটনাও। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জোরে সোরে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে চলছে বাকযুদ্ধ।
কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, যারাই দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারাই আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছেন। মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়ায় কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াতে ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন, এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে। নড়াইল 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু নির্বাচনী জনসংযোগের সময় জনগণের দোয়া ও সমর্থন চান। অন্যদিকে নাটোর 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী জার্জিস কাদির বাবুর শাপলাকলির পক্ষে নির্বাচনী প্রচার চালান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সবসময় মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে জোট বড়, জোটের চেয়েও দেশ বড়। সুতরাং আপনার এলাকার স্বার্থে, দলের স্বার্থে, জোটের স্বার্থে, দেশের স্বার্থে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঝালকাঠি 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার ফয়জুল হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী কাঠালিয়া ও রাজাপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এদিকে ভোলা 2 আসনের দৌলতখান উপজেলায় মেদুয়া ইউনিয়নের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। অন্য প্রসঙ্গ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এই দুর্ঘটনা ঘটে। হাসারাত হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ATM মাহমুদুল হক জানান, মোটরসাইকেলে করে আরিফ ও মামুন নামে 2 জন মাওয়া থেকে ঢাকার দিকে যাওয়ার পথে শ্রীনগরের কেওটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারালে তাদের বহনকারী মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী আরিফ ও মামুন ঘটনাস্থলেই মারা যান। সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক 2 জন আইজিপি AKM শহীদুল হক ও জাবেদ পাটোয়ারি, ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। আদালত আগামী 19 ফেব্রুয়ারি এই মামলায় গ্রেফতার থাকা 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ও পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই দিন ট্রাইব্যুনাল 1 জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি ও আন্দোলনকারীদের দেখামাত্র গুলির সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ সহ 23 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধে সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। গ্রেফতার থাকা 2 আসামিকে 19 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এই মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করে আগামী 15 ফেব্রুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। পারবো যে এই মামলার রায় কবে হবে। আমরা মনে করি প্রসিকিউশন এই মামলায় যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন, যে সকল দালিলিক প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে, যে সকল ভিডিও এবং অডিও রেকর্ড এখানে উপস্থাপন করা হয়েছে, এর ভিত্তিতে আমরা আসামিদের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং সর্বোচ্চ শাস্তি ট্রাইব্যুনাল তাদেরকে প্রদান করবেন মর্মে আমরা প্রত্যাশা করি। সংবাদে আবারও নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ, দেখছেন প্রাইম নিউজ। এবারে বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অবরোধে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।
দুপুরে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির। এর ফলে বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বন্ধ হয়ে গেছে। এদিকে টোল প্লাজায় অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ। এর আগে শনিবার থেকে সোমবার ৮ ঘন্টা করে কর্মবিরতি পালন হলেও মঙ্গলবার ২৪ ঘন্টা বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা প্রক্রিয়া শুরু করার বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই ধারাবাহিক আন্দোলন চলছে চট্টগ্রামে। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মেহেরপুরে নতুন সম্ভাবনা ও আশার আলো দেখাচ্ছে বিটরুট। জেলায় বিটরুট প্রথমবারের মতো রপ্তানি হচ্ছে বিদেশে। শীতকালীন সবজির উৎপাদন খরচ বেশি ও বাজারে দাম কম হওয়ায় লোকসানের ভয় থাকলেও সেই চিত্র বদলে দিচ্ছে বিটরুট চাষ। সামান্য রাসায়নিক সার ব্যবহারে ভালো ফলন পাওয়ায় চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বিটরুট চাষ। উন্নত পুষ্টিগুণের কারণে বর্তমানে সুপার ফুড হিসেবে খ্যাতি পেয়েছে বিটরুট। ফলে নিরাপদ ও স্বাস্থ্যকর সবজি হিসেবে এর বাজার দরও ভালো। প্রচুর চাহিদা রয়েছে বিদেশের বাজারে। এবছর মেহেরপুরের বিটরুট মালয়েশিয়ায় রপ্তানি করছে একটি দেশীয় প্রতিষ্ঠান। এতে দুশ্চিন্তামুক্ত হয়েছেন চাষিরা। জেলায় দিন দিন বাড়ছে বিটরুট চাষের পরিধি। আবারও নিচ্ছি বাইজিৎ স্টিল বিরতি। এরপর আরও যা থাকছে। ট্রাম্প শুল্ক কমানোর পর চাঙা ভারতের শেয়ার বাজার। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে সোভানা ২০৬ ধাপ এগোলেন মারুফা। আর একবার আমন্ত্রণ, প্রাইম নিউজ দেখছেন। এবারের সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। মাত্র ৪৮ ঘন্টা আগে ভারতের কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণার সময় ভারতের শেয়ার বাজারের যে অবস্থা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরোপিত শুল্ক হ্রাসের ঘোষণা দেওয়ার পর থেকে তা ব্যাপকভাবে বদলে গেছে। সেই সঙ্গে ডলারের বিপরীতে শক্তিশালী করেছে ভারতের মুদ্রা রুপি। ভারতের ওপর আরোপিত বাণিজ্য শুল্ক কমাতে ট্রাম্পের ঘোষণার পরপরই ভলিউম বাড়তে থাকে ভারতের দুই শেয়ার বাজার, দ্য সেন্সেক্স এবং নিফটির। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর সোমবার সারাদিনে দ্য সেন্সেক্স অর্জন করেছে ৩০০৬ শতাধিক পয়েন্ট আর নিফটি অর্জন করেছে ১২০০ পয়েন্ট। প্রায় প্রতিটি খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। স্পাহানি স্পোর্টস নিউজ। নারী টি-20 বিশ্বকাপ বাছে দুর্দান্ত পারফরমেন্সের সুফল হাতে নাতে পেলেন বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা। ব্যাটিংয়ে এগিয়েছেন সোভানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও দিলারা। বোলিংয়েও সেরা ১০০-তে প্রবেশ করেছেন মারুফা আক্তার। মঙ্গলবার আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন বাংলাদেশের মারুফা আক্তার। র্যাঙ্কিংয়ে বাইরে থেকে ২০৬ ধাপ লাফিয়ে সেরা ১০০-তে প্রবেশ করেছেন তরুণ এই পেসার। ৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ৯২ নম্বরে। বোলারদের মধ্যে মারুফা ছাড়াও ৮ ধাপে গিয়ে ২৮ নম্বরে উঠেছেন নাহিদা আক্তার। এছাড়া অলরাউন্ডার স্বর্ণা আক্তার ৪৩ ধাপ লাফিয়ে ৭৪ নম্বরে উঠেছেন। টি-20 বিশ্বকাপ বাছাই ১৫৪ রান করে ৩ ধাপে গিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন নিগার সুলতানা জ্যোতি। ২৬২ রান করা সোভানা মুস্তারি ১৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে, আর ৫ ধাপ লাফিয়ে ৬৫ নম্বরে আছেন দিলারা। দর্শক, এই ছিল সন্ধ্যা ৬টার প্রাইম নিউজের সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।